বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের শ্রেণী কার্যক্রমে 2019-20 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে ক্লাসে সংযুক্ত হয়েছো। তো শিক্ষার্থীরা, আমাকে একটু আফরিন করিম আছো, ধন্যবাদ। আমাকে একটু কনফার্ম করো যে ক্লাসটি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই বিষয়গুলো আমাকে একটু কনফার্ম করো। রেনেসা করিম আঁচল, আফরিন করিম আইডি থেকে রেনেসা করিম আঁচল আছো, ধন্যবাদ, গুড। আজকে আমি তোমাদের সাথে অষ্টম অধ্যায়েরই আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক গুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আশা করছি মনোযোগ দিয়ে তোমরা অঙ্কটি তুলে নিবে। যদিও এই অঙ্কটি তোমাদের বইয়ে এসইউ আহমেদের বই অনুসারে উদাহরণে করে দেওয়া আছে, তথাপিও অঙ্কটি বোঝার একটি ব্যাপার আছে। তো প্রশ্নটি বোর্ডে তোলা আছে, লক্ষ্য করো। বলা হয়েছে এবিসি একটি রশ্মি, তার দুই প্রান্ত একই আনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। ধরলাম এই যে এ বিন্দু, চিত্র অনুযায়ী এ বিন্দু, বি বিন্দু একটি রশ্মি, এই যে এ সি বি এটি একটি রশ্মি, এ সি বি একটি রশ্মি। একটি রশ্মি যখন স্বাভাবিকভাবে মনে করো আমার হাতে একটি এই যে তারটি আছে, এটি একটি রশ্মি, যখন কোনো কিছু বাধা না থাকে তখন এরকম এলোমেলোভাবে থাকে। তো প্রথমত এই রশ্মিটি একটি এলোমেলোভাবেই ছিল। তো আমরা এই প্রান্ত এবং বি প্রান্ত একটি অনুভূমিক রেখায় সোজা একটি জায়গায় আমরা আগে আবদ্ধ করা হলো। তারপরে সেখানে কি করা হলো, রশ্মিটি সি বিন্দুতে, অর্থাৎ এই জায়গায় আমরা সি বিন্দুতে এখানে কি করব, ডাব্লু ওজনের এই যে এই বস্তুটি, এই যে এখানে এরিয়া করার যে বস্তুটি আমি দেখাচ্ছি, এই বস্তুটিকে সি বিন্দুতে আমরা গিট দিয়ে বাঁধলাম। তাহলে রশ্মিটাকে যখন গিট দিয়ে বাঁধা হবে তখন কি হবে, রশ্মিটি একটি সোজা, তখন রশ্মিটি এরকম কী হয়ে যাবে, গিট্টু দিয়ে কোনো কিছু যখন বাঁধা হবে তখন এটি কি হবে, মনে করো আমি কলমটি বাঁধছি, তাহলে এরকম একটি ঝুলন টান সৃষ্টি হবে। রশ্মিটি কী হবে, যদি আমরা এটাকে যদি বাঁধি তাহলে রশ্মিটি একটি টান সৃষ্টি হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে রশ্মিটি এসি বি রশ্মিটি এখানে একটি টান সৃষ্টি করছে। টান অবশ্যই যে বিন্দুতে গিট দিয়ে বাঁধা হবে তার বিপরীতমুখী ক্রিয়াশীল হবে। তাহলে এসি অংশের টান হচ্ছে, রশ্মিটি তখন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, একটি এসি অংশ, একটি সিবি অংশ বা বিসি অংশ। তাহলে এসি অংশকে আমরা T1 টান বলবো এবং সিবি অংশকে আমরা T2 টান বলবো। তাহলে আমাদের দেখো সি বিন্দুতে বস্তুটি বাঁধা হলে আমরা জানি কোনো বস্তুর ওজন, মানুষ বলো, বই বলো, খাতা বলো, যে কোনো বস্তুর ওজন সর্বদা নিচের দিকে ক্রিয়াশীল হয়। তাহলে ধন্যবাদ, আবিদা আক্তার জয়েন করেছো, ক্লাসে মনোযোগী হও। তো সি বিন্দুতে যখন একটি বস্তুকে বাঁধা হবে তখন তার ওজনটি নিচের দিকে কাজ করবে। তাহলে সি বিন্দুতে ডাব্লু একটি বল, T1 একটি বল এবং T2 একটি বল, এই তিনটি বল সাম্যাবস্থা সৃষ্টি করবে। আর যখন তিনটি বল একই বিন্দুতে ক্রিয়ারত থেকে তিন দিকে থেকে ভারসাম্য বা সাম্যাবস্থা সৃষ্টি করে তখন আমরা লামির উপাদানটি ব্যবহার করতে পারি। তাহলে লক্ষ্য করো, এই অঙ্কগুলো কিন্তু এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেনগুলো আসবে। তাই এইখান থেকে এই অষ্টম অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুই সেট সৃজনশীল প্রশ্ন পাবে। তাই এই প্রশ্নমালাটি তোমাদের খুব গুরুত্ব সহকারে করা উচিত। তো লক্ষ্য করো আমরা কি লিখব, তাহলে আমরা প্রশ্ন থেকে লিখব যে দেয়া আছে, প্রশ্নে কি দেয়া আছে এবিসি একটি
আমরা এখান থেকে কথাগুলো লিখব। একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় আনুভূমিক রেখায় এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। তাহলে ডাব্লু এবার লিখব আমরা, ধরি ডাব্লু ওজনের একটি বস্তু, কি করব, ডাব্লু ওজনের একটি বস্তু সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা হলো। যদি গিট দিয়ে বাঁধা হয় তাহলে ধরি ডাব্লু ওজনের একটি বস্তু সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা হলো। ফলে আমি উপরের দিকে মুছে দিচ্ছি। নিশ্চয়ই অঙ্কটি তোমরা পেয়েছো। এবং তাহলে গিট দিয়ে বাঁধা হলো। তাহলে গিট দিয়ে বাঁধার ফলে আমাদের কি হবে, ফলে ডাব্লু, আমি যে কথাগুলো বললাম সেটি এখন লিখছি। ডাব্লু ওজনের বলটি, ফলে ডাব্লু ওজনের একটি বস্তুকে সি বিন্দুতে গিট দিয়ে বাঁধা হলো। তাহলে ডাব্লু ওজনের বলটি সি বিন্দুতে সিই বরাবর কি নিচের দিকে ক্রিয়াশীল, এবং ডাব্লু ওজনের বলটি কি হচ্ছে, সি বিন্দুতে নিচের দিকে ক্রিয়াশীল এবং রশির এই যে সি বিন্দুতে গিট দিয়ে বাঁধার ফলে ডাব্লু ওজনটি নিচের দিকে ক্রিয়াশীল হলো। ফলে সি বিন্দুতে এই রশিটি কি হচ্ছে, দুটি অসমান অংশে বিভক্ত হলো। আমরা যে সি বিন্দুটা যে নির্বাচন করেছি, রশিটা কিন্তু একটি অসমান জায়গায় বেঁধেছি, কোনো সমান জায়গায় মানে মধ্যবিন্দুতে বাঁধিনি। যে কোনো একটি আমরা চুজ করে নিয়েছি, যে কোনো একটি অসমান বিন্দু চুজ করে নিয়েছি। তাহলে কি হলো, রশির দুই অংশের টান অসমান এবং রশির দুই অংশের টান কি হলো, অসমান ভাবে থাকে। রশির দুই অংশের টান অসমানভাবে থাকে। তাহলে আমরা এখন ধরি রশির, এখন এই টানের নাম দেব আমরা সি বিন্দুতে এ সি বি রশির, সি বিন্দুটা এর এ সি বি রশির একটি অসমান মধ্যবিন্দুতে নয়, একটি মানে যে কোনো একটি জায়গায় আমরা চুজ করলাম। সেটি কি হলো, সেখানে বলটি মানে সি বিন্দুতে যদি একটি বস্তুকে বাঁধি তাহলে সেটা কি হবে, নিচের দিকে ক্রিয়াশীল হবে। আর এ বিন্দুতে বি বিন্দুতে তো রশি দুইটা প্রান্ত বিন্দু, তাদেরকে বাঁধা হলো। ফলে রশিটি কি হচ্ছে, টান সৃষ্টি হচ্ছে। রশিটি টানটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে ভাগ হয়ে তাহলে একটা হচ্ছে সি এ অংশের টান আর একটা হচ্ছে সি বি অংশের টান, তাদের নাম দেব। তাহলে এখন ধরি রশিটির সিএ এবং সিবি অংশের টান যথাক্রমে
T1 ও T2। সিএ এবং সিবি অংশের টান যথাক্রমে টিএ এবং T1 এবং T2। তাহলে আমাদের এবার একটি প্রমাণটা করার জন্য একটি অঙ্কনের প্রয়োজন হবে। তাহলে লক্ষ্য করো, অঙ্কনটি আমরা অঙ্কন করি। এখন কি করব, এ বি রেখার সমান্তরাল করে জিএইচ অঙ্কন করি। কি করলাম, এই যে এ বি বিন্দুতে যে একটি অনুভূমিক রেখায় আমরা রশির দুটো প্রান্ত বিন্দু বেঁধেছি, এই রেখার সমান্তরাল করে সি বিন্দুতে সিএইচ জিএইচ অঙ্কন করি। তাহলে দেখো সি বিন্দুতে T1 T2 এবং ডাব্লু ওজনে বলত্রয় সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে কি করছে, সি বিন্দুতে T1, T2, ডাব্লু বলত্রয়, তিনটি বল, ওজনে একটি বল, টানো একটি বল, বলত্রয় কি বলছে, সাম্যাবস্থার সৃষ্টি করে। তাহলে লামির অতএব লামির সূত্রানুসারে কি পাই, লামির সূত্র অনুসারে পাই T1 ডিভাইডেড বাই সাইন। লক্ষ্য করো, এখানে T1 একটি বল, T1 এর অপর দুই বল T2 এবং ডাব্লু। তাহলে BCE কোণ, BCE কোণ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন। T2 বল যখন ক্রিয়াশীল তখন দেখো অপর দুই বল T1 এবং ডাব্লু ACE বরাবর ক্রিয়াশীল, ACE বরাবর ক্রিয়াশীল ইকুয়াল টু ডাব্লু বল, অপর দুই বল T1 T2 ACB সাইন ACB বরাবর ক্রিয়ারত। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। আমাকে একটু জানাও কমেন্ট বক্সে যে বুঝতে পেরেছো কিনা। আবিদা সুলতানা আমাকে একটু জানাও, আঁচল আমাকে একটু জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা, লামির উপপাদ্যের ব্যবহারটি বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি আবারও দেখাচ্ছি, লক্ষ্য করো, আমি প্রথম থেকে বলছি। একটি আমরা রশি নিলাম, আমরা যখন রশিটি নেওয়া হয় প্রথমত রশিটি কোনো টান টুন অনুভব করে না। রশিটাকে নিয়ে আমরা কী করলাম, একটি অনুভূমিক রেখা যে কোনো একটা জায়গায় এ একটা বিন্দু, বি একটা বিন্দু, দুটো প্রান্ত রশির প্রান্ত বিন্দু দুটো এক জায়গায় দুই জায়গায় বাঁধলাম। বাঁধার পরে তাও কিন্তু রশিটি ঠিক আমার কাছে ধরো যে তারটি আপাতত আছে, একটা রশি যখন নিলাম এরকম যদি বাঁধা হয় তাহলে এরকম একটা অপ্রস্তুত অবস্থায় মানে থাকবে, যে কোনো টান টুন নেই। কিন্তু যখনই এর মধ্যে যে কোনো জায়গায় একটা কিছু বাঁধা হবে এরকম টান সৃষ্টি হবে। তাহলে লক্ষ্য করো, এখানে রশিটির সি বিন্দুতে এই এ বি আগে কোনো কিছু দিয়ে আটকানোর পরে সি বিন্দুতে আমরা একটি বস্তুকে গিট্টু দিয়ে ঝুলালাম। ঝুলানোর পরে কি হবে, এখানে তো বাধা, বি বিন্দুতে বাধা, তাহলে সি বিন্দুতে বস্তুটি নিচের দিকে, আমরা জানি কোনো ওজন বস্তুর ভর বা ওজন কি করে নিচের দিকে ক্রিয়ারত করে, তাহলে নিচের দিকে ঝুলন্ত অবস্থা থাকবে। তখন কি হবে, এই রশিটা দুই সাইডে টার্নের সৃষ্টি করবে। তাহলে সি বিন্দুতে ডাব্লু একটি ওজন বল থাকবে, T1 একটি বল থাকবে, T2 একটি বল থাকবে। তাহলে তিনটি বল সি বিন্দুতে ক্রিয়াশীল হবে। তো আল্লাহ এখানে আমরা লামের উপপাদ্য ব্যবহার করতে পারবো। তাহলে T1 বলের জন্য অপর দুই বল T2 এবং ডাব্লু, তাহলে BCE বিন্দুতে BCE কোণ সৃষ্টি করে।
T2 বলের জন্য সাইন, এই যে T2 বল, তাহলে অপর দুই বল T1 এবং ডাব্লুর জন্য কি এ সি ই কোণ সৃষ্টি করে, আর ডাব্লু ওজনের জন্য এ সি বি কোণ সৃষ্টি করে। আশা করছি এবার তোমাদের আর কোনো বুঝতে অসুবিধে নেই। ধন্যবাদ। এবার লক্ষ্য করো, আমাদের প্রমাণটি বলেছে সিএ অংশের টান মানে T1 এর মানটি বের করতে বলেছে। শিক্ষার্থীরা পরীক্ষায় কিন্তু যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষায় এটি অঙ্কটা আসলে T1 এর জায়গায় T2 অংশের টানও যেতে পারে, তাহলে তোমরা সেইভাবে নিজেকে প্রস্তুত রাখবে। তো লক্ষ্য করো, এখন আমরা T1 অংশের টানের জন্য প্রথম অনুপাতটি আর ডাব্লু এডি লাগবে। তাহলে আমরা লিখব যে এখন আমরা কিন্তু T1 অংশে কাজটি করছি, T1 ডিভাইডেড বাই সাইন BCE ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন ACB, এটাকে আমরা 1 নম্বর দেব। আমাদের যদি T2 অংশের টান প্রশ্নে চায় তাহলে প্রথমটার দরকার নেই, তখন T2 এবং ডাব্লু নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের লক্ষ্য করো, এখন লক্ষ্য করো, বা আমরা যেহেতু দিয়ে লিখতে পারি, আমাদের এই যে ABCE কোণের পরিমাণটা আমরা বের করব। যেহেতু AB সমান্তরাল GH, সুতরাং সমান্তরাল GH এবং AC BC তাদের ছেদক। লক্ষ্য করো, AB সমান্তরাল যে আমাদের BCE কোণের পরিমাণ জানা দরকার, তাহলে BC কি তাদের ছেদক এবং BC তাদের কি হচ্ছে ছেদক। তাহলে এ পর্যায়ে আমরা কি পাই, ABC কোণ ইকুয়াল টু একান্তর BCH কোণ। প্রথমে আমাদের BCH কোণ দরকার, তাহলে BCH কোণ সমান, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা এই SBCকে লিখতে পারি বি কোণ সমান সমান BCH কোণ। তাহলে অতএব BCH কোণ। এখন আমাদের প্রমাণের মধ্যে BCE কোণ, তাহলে এখন BCE কোণের মানটা আমরা বের করব। দেখো BCE কোণের আমাদের কি হবে, এটা সমান সমান AC। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি কেটে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। তো লক্ষ্য করো, তোমাদের যতটুকু করাতে পেরেছি সেটি হচ্ছে আমরা লামির উপপাদ্যের ব্যবহারটি থেকে লিখছি T1 ডিভাইডেড বাই সাইন BCE কোণ ইকুয়াল টু T2 ডিভাইডেড বাই সাইন ACE কোণ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন ACB কোণ। এখানে লামির উপপাদ্য থেকে আমরা আমাদের প্রশ্নে বলা হয়েছে T1 অংশে AC অংশের টান, তাহলে এইটি আমরা নিব T1 ডিভাইডেড বাই সাইন BCE কোণ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই সাইন ACB কোণ। এটি হচ্ছে 1 নম্বর। তাহলে আমরা লিখব যেহেতু AB সমান্তরাল GH এবং কি হচ্ছে BC তাদের ছেদক, তাহলে কি হচ্ছে BC ছেদক, তাহলে ABC কোণ ইকুয়াল টু BCH কোণ, একান্তর কোণ বলে, একান্তর কোণ। তাহলে লক্ষ্য করো, তাহলে BCH কোণ এটাকে আমরা লিখতে পারি B কোণ।
BCH কোণকে আমরা লিখতে পারি বি কোণ। দেখো BCH কোণ আমাদের এখানে BCE কোণের মানটি দরকার, ভালো করে লক্ষ্য করো, BCE কোণের মানটি দরকার। তাহলে এখন BCE কোণ সমান, এখন BCE কোণ সমান সমান আমরা লিখতে পারি চিত্র থেকে BCE কোণ এটা সমান সমান লিখতে পারি HCE কোণ যোগ BCH কোণ। HCE কোণ হচ্ছে চিত্র অনুযায়ী 90 ডিগ্রি প্লাস BCH কোণ হচ্ছে বি কোণ। এটাকে আমরা লিখতে পারি 2 নাম্বার। নিশ্চয়ই বুঝতে পেরেছ HCE কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এবার কোথায় মান বসাবো? 1 নংয়ে মান বসাবো। তাহলে 1 নংয়ে মান বসিয়ে পাই, লক্ষ্য করো 1 নংয়ে মান বসিয়ে পাই। 1 নংয়ে মান বসিয়ে পাই কি হচ্ছে T1 ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি প্লাস বি কোণ। এখানে সাইনের সাথে যখন লিখব তখন আমরা কোণ চিহ্ন দেব না। তারপরে W ডিভাইডেড বাই সাইন ABC কোণকে আমরা লিখতে পারি সি কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T1 ডিভাইডেড বাই কস বি কোণ ইকুয়াল টু W ডিভাইডেড বাই সাইন সি কোণ। এই দুটোকে আমরা একত্রে লিখতে পারি। তাহলে T1 ইকুয়াল টু আমরা লিখতে পারি, লক্ষ্য করো, T1 ইকুয়াল টু W ডিভাইডেড বাই কস বি কোণ ডিভাইডেড বাই সাইন সি কোণ। এটি হচ্ছে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমাদের ত্রিকোণমিতি থেকে কিছু মান আনতে হবে। ত্রিকোণমিতি থেকে পাই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ডেল হলে ডেল ইকুয়াল টু হাফ ইন্টু AB সাইন সি কোণ। আমরা যে কোণটা ত্রিভুজে যে কোণটা কাউন্ট করব তার সন্নিহিত 2 বাহু, এ কোণের বিপরীত বাহু এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু আর সি কোণের বিপরীত বাহু সি বাহু হয়। তাহলে আমরা যেটি কাউন্ট করব সেটিকে আমরা তার সন্নিহিত 2টো বাহু নিতে হবে। তাহলে এখানে সাইন সি কোণ ইকুয়াল টু 2 ডেল ডিভাইডেড বাই AB এবং কস বি কোণ দরকার। কি দরকার? কস বি কোণ। কস বি কোণ সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু CA। এই মানগুলো আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 3 নম্বর সমীকরণে মান বসিয়ে কি পাই? CA অংশের টান T1 ইকুয়াল টু W সাইন সি হচ্ছে, সাইন সির মান হচ্ছে, সরি W এখানে কস বি ছিল, কস বি হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA ডিভাইডেড বাই সাইন সি। তাহলে 2 ডেল ডিভাইডেড বাই AB। তাহলে আমরা এটাকে লিখতে পারি W সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2CA ডিভাইডেড ইন্টু উল্টায় দিলে আমরা পাই AB ডিভাইডেড বাই 2 ডেল। আমরা চিত্রটি মুছে দিচ্ছি, আমাদের আর দরকার নাই। এবার এখান থেকে আমাদের 2 ক্যালকুলেশন করলে হয় 4C ডেল, আর উপরে থাকে W বি এ কাটা যায় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের পরীক্ষায় এখন তো আমি সিএ অংশের টানটি করে দিলাম, পরীক্ষায় এবি অংশের বিসি অংশের টান T2 যেতে পারে। তাহলে বিসি অংশের টান যখন যাবে তখন আমাদের চিত্রটা এরকম ছিল। তখন আমরা কি করব, এটা এ ছিল, আমরা তখন এসি যে এসিই কোণের মানটা বের করব। ওইটা 90 ডিগ্রি ইন্টু এ কোণ হবে, 90 ডিগ্রি প্লাস এ কোণ হবে। সেই আলোকে আমাদের একইভাবে পদ্ধতিতে ক্যালকুলেশন করলে আমরা সেই মানটি পেয়ে যাব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের এইখানে আমি বোর্ডের বই অনুসারে আমরা সি অংশের টান করে দিয়েছি। তোমরা সিবি অংশের টানটি কি হবে এটি বের করে ক্যালকুলেশন করে আমাকে মেসেঞ্জার গ্রুপে সেন্ড করে জানাবে। এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু শিখতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্তই, আমাদের সময় শেষ। তো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে জয়েন করো। ততক্ষণ তোমাদেরকে সকলকে ধন্যবাদ।